এটা চুচুড়া স্টেশন। চুচুড়া স্টেশনে আমরা এসে গেছি সকালে। তো এখান থেকে আমরা যাব গৃহী গীতা সংঘে। তো এটা একটু অন্য ধরনের আশ্রম আর কি, এবং বৃদ্ধাশ্রম তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো সেইখানে গিয়ে আজকে আমাদের থাকার প্ল্যান আছে। তো কি হচ্ছে না হচ্ছে দেখাবো। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে অটো, টোটো, রিক্সা সব পাওয়া যায়। রিক্সাতে 30 টাকা ভাড়া নেয়। নমস্কার বন্ধুরা, উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি এসেছি চুচুড়ার গৃহী গীতা সংঘে। এটা সম্বন্ধে একটু নতুন ধারণা হলো আমাদের, তো সেই ধারণাটা আপনাদের সাথে শেয়ার করব। আমি জানাচ্ছি এখানকার যিনি প্রধান তরুণকান্তি বাবু, তার সাক্ষাৎকার নেব। ঢুকেই গৃহী গীতা সংঘের মন্দিরটা ক্রস করে আমরা ভেতরে এগিয়ে আসছি। থাকার জায়গা যেখানে আছে সেইটা আমরা দেখতে যাচ্ছি। আপনারাও দেখুন, এই হচ্ছে ঘর। ঢুকে গেলাম এখানে। গীতা সংঘের প্রধান তরুণবাবুর থেকে কিছু কথা জেনে নেব। আপনার নাম বলুন। আমার নাম তরুণ চক্রবর্তী। আচ্ছা, আর এখানের এই পার্থসারথীর এই মন্দিরটা, এটা সম্বন্ধে আপনি যদি কিছু জানেন যদি বলেন। পার্থসারথীর মন্দির হচ্ছে আংলিক। আচ্ছা, আমাদের যেখানে হয় এটা হয় গীতা পাঠের অনুশীলন কেন্দ্র। আচ্ছা, এবার গীতা পাঠ বলেও সম্ভব ধারণা হয় না। হ্যাঁ, গীতার তো শ্লোক একই থাকে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ব্যাখ্যাগুলো আলাদা আলাদা। আচ্ছা, আমাদের এখানকার যিনি সংঘগুরু দুর্গাদাস ভট্টাচার্য, আচ্ছা, তিনি এই গীতার যে 18টা অধ্যায় আছে, আচ্ছা, এবং 700 শ্লোক আছে, আচ্ছা, তার সবটাই উনি নিচে ব্যাখ্যা করেছে। আচ্ছা, এবং এই 18টা অধ্যায়ের 18টা বই আছে, আচ্ছা, এবং সেই বইগুলি আমাদেরকে অনুশীলন করানো হয়। আচ্ছা, এইবার যেহেতু আমাদের গীতা, হ্যাঁ, তাই পার্থসারথীর মুখ থেকে নিঃসৃত গীতার বাণী বলে আমরা পার্থসারথীকে প্রতিষ্ঠা। বাহ বাহ, দারুণ ব্যাখ্যাটা তো খুব সুন্দর। পার্থসারথীর এই জন্য প্রতিষ্ঠা। শুধু তাই নয়, আরও একটা আমাদের একটু বিশেষতা আছে, যে আমাদের সঙ্গের নামটা হচ্ছে গৃহী গীতা সংঘ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ যারা গৃহে বাস করেন, যারা মহিলা সংসার করেন, তাদের কিভাবে গীতা অনুধাবন করানো যায় এবং গীতা কিভাবে উপলব্ধি করানো যায়, তার জন্য আমাদের প্রতিষ্ঠা। আচ্ছা, কাজে গীতাটা যে আমাদের মুখ্য, সেই হিসাবে গীতার যিনি পরিচায়ক তিনি পার্থসারথী। অর্জুনের সাথে কথোপকথন, সেই হিসাবে পার্থসারথী আমরা প্রতিষ্ঠা করেছি। বাহ, খুব সুন্দর। তো এখানে যে গৃহী, যে খালি কি মহিলা হিসাবেই দেখছেন, মানে গৃহী পুরুষও তো গৃহী, তারা সবই পুরুষ মহিলা সবই হতে পারে। তবে আমরা আমাদের এতদিন অভিজ্ঞতা আমরা দেখেছি যে মহিলার সংখ্যায় আধিক্য বেশি। আচ্ছা, পুরুষদের সংখ্যা কমই। চারজন হয়তো অধিক আছে, সবই মহিলা। আর আমাদের এখানে বলি না, আমাদের কলকাতা কিছু ইউনিট আছে। আচ্ছা, সোনাপুর আছে, যাদবপুর আছে, আচ্ছা, চেতলা আছে। এই হচ্ছে পার্থসারথী ঠাকুর। এই ঠাকুর সারা পশ্চিমবঙ্গে আপনারা কোথাও দেখবেন না, সেই জন্য এটাকে অর্ডার দিয়ে বিশেষভাবে বানাতে হয়েছে। মানে ছবিটা কেমন হবে, পার্থসারথীকে দেখতে কেমন হবে, সেই হিসাবে একটা ছবি দিয়ে ফটো পাঠিয়ে তারপরে শিল্পীকে দিয়ে এটা পাথরের মূর্তি বানানো হয়েছে। সিঁচি থেকে শিল্পী থাকেন সিঁচিতে, সেখান থেকে এটা এসছে। ভেতরে এটা হচ্ছে মন্দিরের চারিদিকটা একটু দেখাচ্ছি। মানে আমরা না মোহিত হয়ে গেছি। সকালবেলা এসে ঢুকলাম যখন মন্দিরে, তখন পুরোহিত পুজো করে চলে গেছেন, কিন্তু আমরা ভেতরে ঠাকুরটা দেখতে বসে আমাদের কীরকম একটা ফিলিংস হচ্ছে, যে মনে হচ্ছে যেন হ্যাঁ সত্যিই একটা শান্তি, একটা মানে ঈশ্বর কাম মানুষ যেন আমাদের প্রশান্তি দিচ্ছে। আর পার্থসারথী অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের রথের সারথি ছিলেন কৃষ্ণ, সেই হচ্ছে কৃষ্ণের পার্থসারথী নাম। মনে হচ্ছে আমরাও যেন সেই সময়ে প্রবেশ করে ফেলেছি, এবং পার্থসারথীকে দেখেই মন প্রশান্তিতে ভরে গেছে, আনন্দে চোখে জল এসে গেছে। আমরা দুই বন্ধু মিলে এখানে আছি, দুজনেরই একই অবস্থা। ঈশ্বর সৃষ্ট যে কোনো বিষয়, সেখানে কোনো জাত বা সম্প্রদায়ের বিভেদ নেই। সর্বক্ষেত্রেই তিনি নিরপেক্ষ, অকৃপণ দাতা। মানে ভগবানের ক্ষেত্রে বলছেন যে সর্বক্ষেত্রেই তিনি নিরপেক্ষ। নিরপেক্ষ মানে উদাসীন, মানে কারো ফেভারে নেই, সবার জন্য। এবং অকৃপণ, অকৃপণ মানে হচ্ছে
অল টাইম দিয়েই যাচ্ছেন, অকৃপণ দাতা। মানে নেওয়ার যে শুধু আপনার ক্ষমতা আছে, আপনার পাত্রটা এইভাবে থাকলে তো আপনি নিতে পারবেন। মানে দুঃখের বিষয় আমাদের পাত্র এরকম, মানে যা কৃপা বৃষ্টি হচ্ছে পাত্রের ওপর থেকে গড়িয়ে চলে যাচ্ছে। আচ্ছা, যদি আমাদেরকে এবার পাত্রটা সোজা করতে হয় তাহলে তো ওর মধ্যে মানে কৃপা বৃষ্টি পড়বে। সেই তো, কিন্তু আমরা নিজেকে সেভাবে যোগ্য করে তুলতে পারছি না বলে অহরহ উনি কিন্তু কৃপা বৃষ্টি করছেন, আমরা কিন্তু নিতে পারছি না। এবং পরে কি হয়, আমরা বলি আহা ভগবান তুমি আমার এরকম করলে, আমাকেই শুধু দেখলে না। আমরা এইটা বুঝতে পারছি না যে এখানে ভগবানের কোনো হাত নেই, যোগ্যতা আমাকে আয় করতে হবে, যোগ্যতা অনুযায়ী উনি সবসময় দিচ্ছেন, তখন আমি নিতে পারি। কিন্তু আমরা তো সেটা বোধে আনি না, যে ওই উপলব্ধি করতে গিয়ে আমাকে কিন্তু চিন্তন করতে হবে, মনন করতে হবে, জিনিসগুলোকে বুঝতে হবে। সেই জন্য এখানে এই মানে টপিকে গুরুদেব বলছেন যে সার্বজনীন সমদৃষ্টি সম্পন্ন, একমাত্র ভগবানই সবার জন্য, সবাই ওনার চোখে কিন্তু সমান। উনি সার্বজনীন, সবার জন্য ওনার দেওয়া যা কিছু আছে সবার জন্য সমান। রোদ, আলো, ছায়া, বৃষ্টি, ফল, ফুল, নদী যাই আছে দেখবেন প্রাকৃতিক জিনিস, ন্যাচারাল জিনিসগুলো সমান। এমনকি আলো বলবে না যে তোকে আলো দেবো, তোকে দেবে। ভগবানের দেওয়া নদী কারোকে জল পাচ্ছে, কাউকে দেবে না, এরকম নেই। সুতরাং বুঝতে হবে আমাদেরকে যে ভগবান প্রদত্ত, ঈশ্বরে প্রদত্ত যা কিছু আছে তা কিন্তু একার জন্য না, সবার জন্য সমানভাবে কিন্তু প্রযোজ্য। এটা যজ্ঞের জায়গা। ডিসেম্বরে গীতা জয়ন্তী হয়, তখনই এখানে যজ্ঞ হয়, এছাড়া কোনো যজ্ঞ হয় না। এবার আমরা এই দেখুন এখানে যে নীল একটা গেট দেখা যাচ্ছে, এইটা হচ্ছে এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকেছি, ঢুকে সামনেই পড়ছে লাইব্রেরি। লাইব্রেরির ভেতরটা দেখব। এই লাইব্রেরিতে নানা রকম বই আছে, এগুলো কেনা যায় অনলাইন অফলাইন দুভাবেই, কিন্তু এই বইগুলো ইচ্ছা করলে আপনারা কিনতে পারেন। এটা হচ্ছে যে বেদান্তের কথা বলছিলাম, সব বেদান্তের বাণী। আচ্ছা আচ্ছা, সমস্ত বেদান্তের বাণী এতে রয়েছে, পড়ে দেখতে পারেন। এক একটা লাইনের আবার 10-12 লাইন করে ব্যাখ্যা। শরীরের সপ্তচক্র হলো এটি। লাইব্রেরি রুমটা চারিদিকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই জায়গাটা হচ্ছে ময়নাডাঙ্গা, লেখাই রয়েছে ময়নাডাঙ্গা চুচুড়া। আর একটা গেট আছে, সেটা খোলা হয় না। আর আগের দিন দশমীতে ভীষণ বৃষ্টি হয়েছে, পুরো ভেজা শ্যাওলা হয়ে আছে, তো আমরা অন্যদিকে যাচ্ছি। দেখুন এটা আমাদের যজ্ঞভূমি। ডিসেম্বরে এই যজ্ঞ আছে, মানে আমাদের 4-5টা পুরোহিত আসে, বৈদিক মন্ত্রে যজ্ঞ হয়। আচ্ছা আচ্ছা, এই যে এটা হচ্ছে যজ্ঞভূমি। ডিসেম্বর মাসে পুরোহিত আসে, তখন যজ্ঞ হয়। 4-5 জন পণ্ডিত আসেন, যজ্ঞ হয়, গীতা যজ্ঞ। পঞ্চবটি 5টা গাছ আছে। এটা হচ্ছে ভর্তুকি বহেরা, নিম, বেল, অশ্বত্থ। আচ্ছা আচ্ছা, মানে 5টা গাছ আলাদা আলাদা করে, তাই তো? সব আলাদা, এখন আলাদা নেই, সব একসাথে হয়ে গেছে। ওই যে মোটাটা, ওই দেখ ওখানে, আর এইটা এই যে মোটাটা এই পাশে, এইটা এইটা কি বলে, আর এদিকে হচ্ছে নিম। না না, পরে তো মাটিতে কত পড়ে থাকে, এই দেখুনটা সব পড়ে। এটাও একটা থাকার ঘর। তো আমাদের এই ঘরটা উনি দেখাচ্ছেন। এখানে একসাথে 3 জন থাকা যেতে পারে, 2টো বেডে, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। তো আমরা একটু ভেবে দেখি কোনটাতে থাকবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা আর একটা ঘর। যে প্রথমে যাকে শুনলেন যে ব্যাখ্যা করছে, গীতার ব্যাখ্যা, মহিলা, অল্প বয়সী মহিলা, নাম সঙ্গীতা। তো ও আছে ডাইনিং স্পেসটায়, আর এটা হচ্ছে তার সাথে অ্যাটাচ ঘরটা। 2টো খাট আছে এখানে, চৌকি আর কি, একটা টিভি রয়েছে। তো আমার বন্ধু বিজয়া বলল না, এখানেই থাকবো, কারণ এটা ঘরের মধ্যে আর কি। আর প্রথমে যেটা দেখালো সেটা বাইরের পোর্শনে, ভেতর থেকে বাইরেটা। এই দেখুন সবুজ গাছগাছালিতে ভর্তি, কলা গাছ, নানা রকম ফুলের গাছ, ফলের গাছ আছে। আর বৃষ্টি হয়েছে বলে সব ভেজা। এখানে
কুয়া আছে একটা। তো জায়গাটা এমনি খারাপ না, কিন্তু এটা থাকার জন্য নয়। উনি তো প্রথমে বলেই দিয়েছেন, আমরা দুজনেই দূর থেকে এসেছি, আমি আসানসোল আর বিজয়া বারুইপুর। তো ন্যাচারালি আমাদের পক্ষে তো আজকে ফিরে যাওয়া সম্ভব নয়, তাই জন্য আমরা এখানে নাইট স্টে করব। এবং নাইট স্টে করার জন্যও কিন্তু 100 টাকা আলাদা। সকালে থাকার জন্য ভোগ বাবদ 100 টাকা, আর রাতেও থাকার জন্য ওই খাবার বাবদ আর কি। আমাদের সন্ধ্যেবেলাতে টিফিনও দেওয়া হবে আর রাতে ডিনারও দেওয়া হবে, এই সব নিয়ে আরও 100 টাকা, মোট 200 টাকা আপনাকে দিতে হবে। ইচ্ছা হলে আপনি যদি এতে থেকে খাবার না নেন, বাইরে থেকে খাবার কিনে আনতে পারেন, কিন্তু সেরকম কাছে পিঠে কোনো দোকান নেই কিনে আনার জন্য, সেই এদেরকেই বলতে হবে। তার চেয়ে দুবেলা 200 টাকা দিয়ে থাকাটা বেটার বলে আমাদের মনে হয়। মন্দিরের সামনেটা এরকম শেড দেওয়া রয়েছে, ভালো সবুজ আলি জায়গা, সময় ভালোই কেটে যাচ্ছে। আমরা এখানে এসে চান করলাম খাওয়া দাওয়ার পরে। তারপরে মন্দির এখন গেট বন্ধ, তো মন্দিরের সামনে দাঁড়িয়ে একটু চারিদিকটা দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। একদিনের পক্ষে ভালো জায়গা। পেঁপে গাছে পেঁপে হয়েছে। সন্ধেবেলায় ভারতী ম্যাডাম একটু সন্ধে দিচ্ছেন। ইনি কিন্তু অনলাইন ক্লাসও নেন, গীতার ব্যাখ্যা করেন অনলাইনের মাধ্যমে। সন্ধে দেয়া হয়ে গেল ভারতী ম্যাডামের। এবার এসছেন পুরোহিত আরতি করে সন্ধে দেবেন। কালকে সন্ধেবেলায় আমাদের আড্ডাটা ভালো জমেছিল। সঙ্গীতা, ভারতী ম্যাডাম, তারপর আমরা দুজন, তরুণবাবু, আরও একজন আছে, তো সবাই মিলে আড্ডাটা ভালো জমেছিল। আর এখন সকালবেলা আমি চলে যাব, তো রান্নাঘরে ঢুকেছি, নিজেই চা করে নেবো, আমাকে সব দেখিয়ে দিলেন তরুণবাবু। আচ্ছা, এখানে মেন যে মহিলা থাকেন তিনি এখন ছুটিতে আছেন, যার জন্য আমরা আসাতে তাদের একটু অসুবিধা হয়েছিল, মানে ভোগ নিবেদনের ক্ষেত্রে। মানে ওই ভদ্রমহিলার ঘরেতেই, আমরা যে রুমটায় ছিলাম তার পাশেই ঘরটাই উনি থাকেন, এবং ওখানে একটা গোপাল আছে, তো এই গোপালকে উনি ঘরের মধ্যেই ভোগ দেন, আর সেটাই মানুষকেও দেয়া হয় আর কি। আর একজন দুস্থ মহিলা এখানে আছেন, সব সময় থাকেন। এই মহিলা বয়স্ক এবং এর কেউ নেই, তাই সারা জীবন তিনি এখানে একাই থাকেন। তার একটা আলাদা রুম আছে, আর তিনি ঠাকুরের বাসন মাজেন আর খাবারও বাসন মাজেন। আমার 2 কাপ চা হয়ে গেল এখানে। এটা চিনি ছাড়া আমার চা, এটা চিনি সহ তরুণবাবুর চা। ভোর 5:30টায় উঠেছি, তরুণবাবুও এখানে এসছেন। এখন পরিষ্কার কাপড়ে গোপালকে শয়ান থেকে উঠাচ্ছেন। এবার একটু তিনি পুজো দিয়ে দেবেন আর কি সব। চা বিস্কুট খেয়ে এবার আমি বেরিয়ে যাচ্ছি, ফিরে যাব আমার বাড়ি আসানসোল। তো সকলের কেমন লাগলো, একটা নতুন ঠিকানা দিলাম, মনটা শান্তিতে ভরে যাবে, একবেলা এসে থেকে যেতে পারেন। কালকে রাতেই এখানকার বিল মিটিয়ে দিয়েছি, যেহেতু সকালেই বেরিয়ে যেতে হবে। আর তরুণবাবুর অনুরোধেই আমি বলে দিচ্ছি যে এর আগে যারা ভিডিও করেছেন তারা বলেছেন যে ভোগ 100 টাকা, আর রাতে থাকলে সেটাও 100 টাকা। কিন্তু
অনেকেই বুঝেছেন ওটাতে যে দুবেলাতে থাকলে 100 টাকা, ব্যাপারটা তা নয়, দুবেলাতে থাকার জন্য 200 টাকা লাগবে। আর এখানে কিন্তু তরুণবাবু মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম আমাকে মানে গীতার অর্থ, নানা রকম বাণীর অর্থ বুঝিয়েছেন, যেখান থেকে অনেক রকম ভুল ভ্রান্তি আমাদের কিন্তু দূর হয়েছে। আপনাদেরও যদি কারো এরকম কিছু জানার থাকে আপনারা অবশ্যই এখানে আসতে পারেন, নানা রকম জ্ঞান অর্জন করতে পারেন এবং মনের দুয়ার খুলে নিতে পারেন। তো এখানে যে গৃহী, যে খালি কি মহিলা হিসাবেই দেখছেন, মানে গৃহী পুরুষও তো গৃহী, তারা সবাই পুরুষ মহিলা সবই হতে পারে। হ্যাঁ। তবে আমরা আমাদের এতদিন অভিজ্ঞতা আমরা দেখেছি যে মহিলার সংখ্যায় আধিক্য বেশি। আচ্ছা, পুরুষদের সংখ্যা কমই। চারজন হয়তো এদিক আছে, সবই মহিলা। আর আমাদের এখানে বলেন আমাদের কলকাতা কিছু ইউনিট আছে। আচ্ছা, সোনাপুর আছে, যাদবপুর আছে, আচ্ছা, চিতলা আছে, আচ্ছা, সব জায়গায় মহিলারাই। আচ্ছা, ওই জায়গাগুলোতেও কি এরকম থাকার ব্যবস্থা আছে? না। আচ্ছা, আমাদের ক্লাস হয় সপ্তাহে একদিন। আচ্ছা, একদিনও বাড়িতে করে ক্লাস। আচ্ছা, এরকম সিস্টেমে। আচ্ছা, তারই মূল জায়গা হচ্ছে এই। আচ্ছা, এখানে ওয়ান নাইট অন্তত স্টে করা যায়? এক রাত্রি দূর থেকে যদি কেউ আসে, আমরা দূর থেকে এসেছি আর থাকতে দিচ্ছি আমাদের একটা রাত্রির জন্য এখানে কিন্তু আমি আগেই বলেছি এটা কমফোর্ট যদি মনে করেন কমফোর্ট। কারণ মোটামুটি আমরা যারা বেড়াতে যাই তাদের একটা ধারণা থাকে সুন্দর বদ্ধ খাট বিছানা বা একটা এসি, এরকম একটা ধ্যান ধারণা। আমাদের কিন্তু এর কোনোটাই নেই। আমাদের নর্মাল সাধারণ ঘর, চৌকি পাতা, তারপর বিছানা, বেশি বেশি ব্যাপারটা। এইবার আমরা এটা বলে দিই, কারণ ইচ্ছা দিই থাকতে পারে তার ব্যাপার এটা। কিন্তু তাও ওই একটা দিন আমরা রাখি, আর দূর থেকে এলে সত্যি দিতে পারবেন না, ঠিক আছে, একদিন স্টে ব্যাপারটা। আর একটা জিনিসের বলার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের যারা ভিডিও করেছেন, ভিডিও করেছেন, তো তারা লিখে দিয়েছেন যে 100 টাকায় খাবার থাকা। আচ্ছা, কথাটা ঠিকই বলেছেন, 100 টাকা ভোগ, আমাদের যে ভোগটা হয় সেটা ভোগ এবং থাকাটা ফ্রি। কিন্তু বিকেলের যে খাদ্যর ব্যাপার, খাবারের ব্যাপারটা আছে, ওটা তো বিকেলের ভোগ হয় না, তখন ওই পারচেস করে ব্যাপারটা খেতে হয়। আচ্ছা, এবার যারা এখানে লোকাল আসেন তারা কোথায় পারচেস করতে যাবে, সেই তো মানে কোন কোথায় কি কিনতে যাবে, কেউ কিনে নিয়ে আসে, নিয়ে এসে খেলে আমাদের ব্যাপার। কিন্তু নর্মালি এখানে যারা থাকে তারাও রাত্রিবেলা খাওয়া দাওয়া করে, এবার তাদেরকে রিকোয়েস্ট করে তারা তৈরি করে, কিন্তু ওই আবার 100 টাকা করে আপনার থেকে নিয়ে নেবে। আচ্ছা, তাহলে মানে তাহলে 100-200 টাকা লাগতে পারে। থাকার ক্ষেত্রে কোনো আলাদা আমরা আগেই বললাম, শুধু ভোগের ক্ষেত্রে আমাদের সকালের জন্য এটা। আর বিকেলে থাকলে তখন খাওয়াটা আপনি দোকানেও কিনে আনতে পারেন, দোকানে নিয়ে এলে খেয়ে নিলে বুঝে গেল, সেটাও করতে পারেন। আচ্ছা, মানে জাস্ট এই কথাটা বলার কারণ আছে, এই গেল একটা। আচ্ছা, এবার